আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভারত থেকে আমদানির পরও রাজধানীতে কাঁচামরিচের কেজি 200 টাকা, চাল তেলের দামও ঊর্ধ্বমুখী। মাদকের মামলায় দুদফা রিমান্ড শেষে আদালতে পরিমণি ও রাজ। পুলিশের মধ্যে অপরাধকারীদেরও বিচার হচ্ছে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। করোনা চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশন একটেরমা প্রায় দুর্লভ, কালোবাজারে দাম কয়েক গুণ বেশি। পদ্মা সেতুর 10 নম্বর পিলারে আবার ফেরির ধাক্কা, কোনো ক্ষতি হয়নি দাবি চালকের। এবং তালেবানের হাতে আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম নগরী কান্দাহারের পতন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ভারত থেকে আমদানির পরও ঝাল কমেনি কাঁচামরিচের। ঢাকার খুচরা বাজারে কেজি প্রতি এখনও বিক্রি হচ্ছে 200 টাকা। চাল, তেল, চিনি সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামই ঊর্ধ্বমুখী রাজধানীতে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। লকডাউন শিথিল করার পর জনজীবন স্বাভাবিক হয়ে আসলেও রাজধানীর বাজার এখন অস্থির। সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। সব জিনিসের দাম কোন দাম না কম আছে। মাছ তো ছুঁইতেই পারি না, মাংস খাইতেই পারি না। ঘাটতি পূরণে ভারত থেকে 17,000 টন কাঁচামরিচ আমদানির সুযোগ দিয়েছে সরকার। এরই মধ্যে 1,000 টন দেশেও এসেছে, কিন্তু দাম না কমে আরও বেড়েছে। কাঁচামরিচটা এখন 200 টাকা কেজি চলতেছে, আরও বাড়তে পারে। বর্ষার অজুহাতে দাম বেড়েছে প্রায় সব সবজির। আলু, পেঁপে, পটল ছাড়া কোনো সবজি 50 টাকার নিচে পাওয়া যাচ্ছে না রাজধানীতে। সিম আছে 160 টাকা, টমেটো আছে আপনার 120 টাকা, অন্য টমেটো আছে আপনার 90 টাকা। ঈদের পর আবারও বেড়েছে চিনির দাম। লিটারে 4 থেকে 6 টাকা দাম বেড়েছে খোলা সয়াবিন তেলের। 6 মাস ধরে চালের দামও বাড়তি। 48 থেকে 50 টাকার নিচে মোটা চালও পাওয়া যাচ্ছে না। দোকানিরা বলছেন সিন্ডিকেটের কারণে এই বাড়তি দাম। মোটা চাল 48 টাকার নিচে পাওয়া যায় না। চালের কোনো অভাব নাই, চাল প্রচুর। বাজারটা কিন্তু ইচ্ছা করি এটা বাড়াইতেছে, সিন্ডিকেট করতেছে মেলারা। ঈদের পরে 2 থেকে 2.5 টাকা বাড়ছে 1 কেজি নিয়ে। খোলা তেল 128 টাকা ছিল, এখন 133 টাকা কিনা পরে আমরা 140 টাকা বিক্রি করি। কেজিতে 20 টাকা বেড়েছে ব্রয়লার ও পাকিস্তানি কক মুরগির দাম। তবে খাসি ও গরুর মাংস বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামে। ওকের দাম 240 টাকা কেজি, আগে ছিল 220 টাকা কেজি। বর্ষা এলে সাধারণত কমে যায় মাছের দাম। পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও মাছের দাম চড়া এবার। ভরা মৌসুমেও ইলিশ বিক্রি হচ্ছে 1000 থেকে 1300 টাকা কেজি দরে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। মাদক মামলায় 2 দফার রিমান্ড শেষে চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছে। দুজনকেই আদালতের হাজতখানায় রাখা হয়েছে। হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শহীদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এর আগে গত মঙ্গলবার 4 দিনের রিমান্ড শেষে পরিমণিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। সেদিন 5 দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের মধ্যে যারাই অপরাধ করছে তাদেরও বিচার হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সম্প্রতি দেশে পুলিশের বিভিন্ন অপরাধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। সম্প্রতি বাগেরহাটের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের অফিসার এসপি মোক্তার হোসেনের বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ। আদালতের নির্দেশে তার বিরুদ্ধে করা হয়েছে মামলা। এই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ফেনীতে পাওয়া গেছে কোটি টাকা সোনা ডাকাতির অভিযোগ। এসব বিষয়ে দেশজুড়ে বয়ে যাচ্ছে আলোচনা সমালোচনার ঝড়। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আইনের ঊর্ধ্বে কেউ নয়। যদি কেউ অন্যায় করে থাকেন তার বিচার দেশের আইন অনুযায়ী হবে। আমাদের পুলিশ বাহিনীও যারা অন্যায় করছেন তারাও মানুষ, তারাও এই দেশের জনগণ, কাজেই তাদের আইন অনুযায়ী তাদেরকেও বিচার হচ্ছে, এটা আপনারা সবাই দেখছেন। তবে পুলিশ বাহিনীর সদস্যরা আগের চেয়ে অনেক চৌকস হয়েছে। তাদের কারণে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাস্টেইনেবল পিস দরকার হলে সাস্টেইনেবল সিকিউরিটির দরকার। সেই সিকিউরিটির কাজটি আমাদের পুলিশ বাহিনী, আমাদের নিরাপত্তা বাহিনী
করছে বলেই আমরা ঘুরে দাঁড়িয়েছি। 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দরিদ্রদের মাঝে তেজগাঁয়ের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে এখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ও উপসর্গে দেশের 14 জেলায় গত 24 ঘন্টায় কমপক্ষে 150 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশালে 17 জন এবং ময়মনসিংহে মারা গেছেন 16 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 5 জন করোনা পজিটিভ সহ 13 জনের মৃত্যু হয়েছে। এছাড়া কুমিল্লায় 9 জন, চট্টগ্রামে 8 জন, সিলেট ও কিশোরগঞ্জে 6 জন করে 12 জন, খুলনা ও ঝিনাইদহে 5 জন করে 10 জন, নারায়ণগঞ্জে 4 জন, নোয়াখালী, মেহেরপুর ও পটুয়াখালীতে 3 জন করে 9 জন, যশোর, ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনায় 2 জন করে 6 জন এবং ঠাকুরগাঁয়ে 1 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে একদিনে শনাক্ত হয়েছে চট্টগ্রামে 616 জন এবং কুমিল্লায় 270 জন। করোনা চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশন একটেরমা প্রায় দুর্লভ হয়ে উঠেছে দেশে। বিদেশ থেকে আমদানি করা জীবন রক্ষাকারী এই ইনজেকশনের দাম 40,000 টাকা হলেও ঢাকার কালোবাজারে তা বিক্রি হচ্ছে 70 থেকে 80,000 টাকায়। ওষুধটির দামও বাড়িয়ে দিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের আইসিইউতে 3 দিন ধরে চিকিৎসা নিচ্ছেন চাঁদপুরের বাসিন্দা 65 বছর বয়সী জাহিদুল ইসলাম। ফুসফুসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চিকিৎসকরা একটেমরা ইনজেকশন দেওয়ার কথা জানান তার স্বজনদের, যার একটি ইনজেকশনের দামই 75,000 টাকা। জোগাড় করতে পরিবারের হিমশিম দশা। এখন বলছে ওটা আপনার রোগী যদি শেষ স্টেজে চলে গেছে, যেহেতু আপনার ইনজেকশনটা যদি দেন রোগীটা একটু ভালো সুস্থ হবে দ্রুত। তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন উত্তরার বাসিন্দা নিগার সুলতানা। তাকেও দিতে হবে এই ইনজেকশন। প্রথমে হাসপাতালের ফার্মেসি ও পরে বিভিন্ন ওষুধের দোকান ঘুরেও ইনজেকশনটি পাননি তার পরিবার। ধানমন্ডিতে রেডিয়ান্ট ফার্মার বিতরণ শাখায় ইনজেকশনটি পাওয়া গেলেও দাম অনেক বেশি। ট্রিটমেন্টের অংশ হিসেবে যদি এটা হয় তাহলে আমার এটা দিতে হবে, আমি তো বাউন্ডিংসের মধ্যে পড়ে গেছি। ওষুধটি বাংলাদেশের একমাত্র আমদানিকারক রেডিয়ান্ট ফার্মা। সুইজারল্যান্ড ভিত্তিক রোশ কোম্পানি আগে 200-র মতো ইনজেকশন সরবরাহ করত রেডিয়ান্টকে, কিন্তু সারা বিশ্বে এর চাহিদা বেড়ে যাওয়ায় যোগান দিতে পারছে না তারা। করোনার আগে এটি 45,000 টাকায় বিক্রি হলেও এখন এর দাম 75,000 টাকা। তবে দাম বাড়ার বিষয়ে রেডিয়ান্ট ফার্মা কর্তৃপক্ষ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। বিশেষজ্ঞরা জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর ফুসফুসের কোষ ধ্বংস হতে থাকে। এটি থামাতেই মূলত এই ওষুধের প্রয়োগ। অক্সিজেনের রিকোয়ারমেন্টসটাও বেড়ে যায়, নিউমোনিয়াটার ব্যাপকতা বেড়ে যায়, সেটাকে আমরা বলি সাইটোকাইন স্টোর, এবং সেখানে কিন্তু রক্ত জমাট বাঁধারও প্রক্রিয়াটা বেড়ে যায়। রোগীটাকে যখন আমরা হাই ফ্লো নেজাল ক্যানুলাতে দিতে যাচ্ছি কিংবা আইসিইউতে ট্রান্সফার করতে যাচ্ছি, অক্সিজেন, লো মলিকুলার হেপারিন, তারপরে স্টেরয়েড দেওয়ার পরেও যখন রোগীটার উন্নতি না হয়, তখন কিন্তু এই রোগীটাকে একটিমরা দিয়ে চিকিৎসা করার একটা প্রভিশন আছে। তার মানে সেগুলা একদম বিশেষজ্ঞ চিকিৎসকই বলবেন যে তাকে দিতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, করোনাকালে এই ওষুধের ব্যবহার বেড়েছে। সরবরাহ ও দামের বিষয়টি তদারকির দায়িত্ব ঔষধ প্রশাসন অধিদপ্তরের। বহুজাতিক কোম্পানির একটি রিসার্চ প্রোডাক্ট, দামটি তারাই নির্ধারণ করেন, তবে সেটি আমাদের ডিজিট্রাগের অনুমোদন নিয়েই তাদেরকে করতে হয়, যাতে কোনো অবস্থাতেই এটি সরবরাহ এবং দাম নিয়ে যেন আমাদের ভোক্তা পর্যায়ে যারা আছেন তারা যেন ভোগান্তিতে না পড়েন। ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। রেডিয়ান্ট বিজনেস কনসোর্টিয়াম লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান আমদানি করে থাকে, যেটা ওষুধ প্রশাসন তাদেরকে এই ক্রাইসিস মোমেন্টে এনওসি দিয়েছে, কিন্তু তারা চাহিদা মোতাবেক সর্বোপরি যে ওই ওষুধটি পাচ্ছে না বলে আমাদের দেশে এটার কিছুটা সংকট রয়েছে। চেষ্টা হচ্ছে যতটুকু সম্ভব নিয়ে আসার জন্য। বাংলাদেশি কোনো কোম্পানি সুইজারল্যান্ডের রোশের সাথে আলোচনা করে ওষুধটি তৈরি করতে চাইলে তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। পদ্মা সেতুর 10 নম্বর পিলারে আবারও ধাক্কা দিয়েছে ফেরি। সকাল 7টার দিকে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে যাবার পথে ফেরি কাকুলি এ ধাক্কা দেয়। ফেরির চালক বাদল হোসেন এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, ফেরিটি পদ্মা সেতুর 11 থেকে 12 নম্বর পিলারের মধ্য দিয়ে যাবার কথা ছিল।
কিন্তু নদীর প্রচণ্ড স্রোত ও বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে 10 নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে ফেরিটির সামনের অংশের সামান্য ক্ষতি ছাড়া সেতুর পিলারের কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেন তিনি। ধাক্কা লাগার পরও ফেরিটি নিরাপদে শিমুলিয়া ঘাটে পৌঁছে। এর আগেও 3বার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি। সেসব ঘটনায় থানায় জিডি তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয়। শুক্র, শনি ও 15 আগস্ট জাতীয় শোক দিবস সহ 3 দিন ছুটি এবং শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ভারী যানবাহন নিয়ে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ তীব্র হয়েছে। সকাল থেকে এসব ঘাটে পারাপারের অপেক্ষায় আছে পণ্য ও যাত্রীবাহী 6 শতাধিক যানবাহন। এই নৌরুটে আজ 17টি ফেরি ও 16টি লঞ্চ দিয়ে পারাপার চলছে। তবে বৃষ্টির কারণে চরম দুর্ভোগে পড়েন এই নৌরুট ব্যবহারকারীরা। বঙ্গবন্ধুকে অস্বীকার করে এদেশে যারা রাজনীতি করতে চায় তাদের রাজনীতি শিগগিরই বন্ধ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে ষড়যন্ত্র, চক্রান্ত ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ড শীর্ষক এক আলোচনা সভায় একথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর মতো একজন পাহাড় সমান মানুষকে মাত্র কয়েকজন সেনা হত্যা করেনি, বরং এর পেছনে ছিল ঘাতকদের বিশাল একটি চক্র। যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে এবং একই সাথে আমাদের স্বাধীনতা বিরোধী যারা ছিল তাদের রাজনীতি চিরতরে এই দেশে বন্ধ হওয়া প্রয়োজন। আফগানিস্তানের কান্দারহার বড় প্রাদেশিক রাজধানীর দখলের পর কাবুল দখলের পথে অনেকটাই এগিয়ে তালেবান। হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহেরও পতন হয়েছে বলে জানা গেছে। এর আগে বৃহস্পতিবার হেরাত ও গজনি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারা। এই অবস্থায় কেবল রাজধানী কাবুলকে রক্ষার ছক করছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। আরও জানাচ্ছেন রোকসানা ইভা। আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম নগরী কান্দাহার দখলের দাবি করেছে তালেবান গেরিলা গোষ্ঠী, যাকে মিলিশিয়াদের বড় ধরনের জয় বলে মনে করা হচ্ছে। দেশের প্রধান বাণিজ্যিক অঞ্চল কান্দাহার অতীতেও মিলিশিয়াদের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল। এর আগে বৃহস্পতিবার গজনির পর তৃতীয় বৃহত্তম আফগান শহর হেরাতের নিয়ন্ত্রণ নেয় তালেবান। ওই দিনই উত্তর পশ্চিম অঞ্চলের বাগদিস প্রদেশের রাজধানী কালাইনাও এবং হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগা নগরীও তালেবানের নিয়ন্ত্রণে আসে। একের পর এক শহর বন্ধ সশস্ত্র তালেবানের হাতে চলে যাওয়ায় বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন আতঙ্কিত স্থানীয়রা। এমন পরিস্থিতির বিপরীতে অনেকটাই পলায়নপর অবস্থা 20 বছর ধরে দখলদারিত্ব চালানো যুক্তরাষ্ট্রের। নিজেদের দূতাবাস থেকে কর্মকর্তা, কর্মচারী ও নাগরিকদের দ্রুত নিরাপদে ফিরিয়ে নিতে কাবুলে জরুরি ভিত্তিতে আরও প্রায় 30,000 সেনা ও বিশেষ বিমান পাঠাচ্ছে ওয়াশিংটন। রোকসানা ইভা, এটিএন বাংলা। লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় মেঘনা নদীর ভাঙন চলছেই। নতুন করে বিলীন হলো কোটি কোটি ব্যয়ে নির্মিত রামগতির চর বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত 30 বছরে মেঘনার ভাঙনে বিলীন হয়েছে রামগতি ও কমলনগরের প্রায় 240 বর্গ কিলোমিটার এলাকা। লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ কাউসারের রিপোর্ট, জানাচ্ছেন এস এম আশরাফ। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 1995 সালে স্থাপিত হলেও নতুন ভবন নির্মিত হয় 2016-17 অর্থ বছরে। গত সোমবার সেটিও চোখের সামনে নদী গর্ভে বিলীন হয়ে যায়। এভাবে প্রতিদিন ভাঙনের শিকার হচ্ছে কোনো না কোনো এলাকার স্কুল, কলেজ, ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, হাট, বাজার, বাগান ও কৃষি জমি। এতে ভিটেমাটি, জমি জমা হারিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছেন নদী পারের মানুষ। বীর মুক্তিযোদ্ধাদের কবর, আমার বাবার কবর, আমার ভাইয়ের কবর, আমার মায়ের কবর আজকে হুমকির মুখে। দ্রুত উনি যাতে জিও ব্যাগের মাধ্যমে এখানে বাঁধের ব্যবস্থা করে। আমরা আজ 3বার আমরা ভাঙতে এই এলাকাতে আয়া পড়ছি। এখন আমাদের বান্ধা যদি দ্রুতভাবে সেনাবাহিনীর হাতে দেয় তো আমরা এটার জন্য আমরা খুশি। দুই উপজেলা নদী ভাঙন রোধ করতে প্রকল্প হাতে নেয়ার কথা জানিয়েছেন কমলাগড় রামগতি আসনের সংসদ অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান। সেপ্টেম্বর অক্টোবর হলেও যদি আমি 4 মাসে কাজ শুরু করতে পারি, বিশাল অর্জন। মানে বর্ষায় তো আমার এলাকা ভেঙে যাবে, এটাও আমার একটা চিন্তা। পকেটে টাকা যখন আছে তো চিন্তা নাই।
বাজারে যাবেন, মাল পছন্দ করে কিনবেন, টাকা পকেটে নেওয়াটাই তো আসল। আমার পকেটের টাকা তো চলে আসছে, এখন বাজারে যেয়ে মাল কিনতে কত সময় লাগে। মেঘনার 31 কিলোমিটার তীর রক্ষাবাদ নির্মাণে প্রায় 3090 কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। অর্থ ছাড় পেলেই বাঁধের কাজ শুরু হবে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নওগাঁয় নেসকোর সাবস্টেশনে ভয়াবহ আগুন দুর্ঘটনার পর জেলা শহরসহ আশেপাশের 5টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। নেসকো নওগাঁর নির্বাহী প্রকৌশলী মনির হোসেন জানান, ভোরে বিকট শব্দের পর নিয়ন্ত্রণ কক্ষের 7টি ব্রেকারে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের নিয়ন্ত্রণ কক্ষের বেশ ক্ষতি হয়েছে। বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে 15 জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল হক জানিয়েছেন এ তথ্য। গত 10 আগস্ট একটি মাছ ধরার নৌকা ভোলার চরফ্যাশনে মাইনুদ্দিন ঘাট থেকে 15 জন জেলে নিয়ে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে যাত্রা করে। সেদিনই মাছ ধরার সময় হাতিয়ার নতুন চ্যানেল থেকে আনুমানিক 10 নটিক্যাল মাইল দূরে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ইঞ্জিন বিকল হয়ে নৌকাটি টানা 2 দিন ভাসতে ভাসতে চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে এসে সাহায্যের আবেদন করে। ইউনিট 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের নিয়ন্ত্রণ কক্ষের বেশ ক্ষতি হয়েছে। এবার আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঢাকার ধামরায় এবার মালটার বাম্পার ফলন হয়েছে। লাল মাটিতে এই উপজেলার প্রথমবারের ফল চাষে সফলতা পেয়েছেন কৃষি উদ্যোক্তা এনামুল হক আয়ুব। ধামরাই উপজেলার কুশরা ইউনিয়নের বৈন্যা গ্রামে প্রায় 1 বিঘা জমিতে বাড়ি জাতের মালটা চাষ করেন তিনি। ধামরাই ও সাভারের চাহিদা মিটিয়ে এখন তার রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। মালটা গাছে পোকামাকড় দমন সহ নানা বিষয়ে সহযোগিতা করছেন উপজেলা কৃষি কর্মকর্তারা। এবার আন্তর্জাতিক সংবাদ। করোনার বুস্টার ডোজের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। অঙ্গ প্রতিস্থাপনকারী ও ক্যান্সারের মতো ব্যাধিতে আক্রান্ত প্রায় 1 কোটি মানুষের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেদেশের খাদ্য ও ঔষধ প্রশাসন FDA। এর ফলে করোনার বিরুদ্ধে বুস্টার ডোজের প্রয়োজন পড়তে পারে এমন আভাস দিল যুক্তরাষ্ট্র। যদিও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র CDA। আজ বৈঠকে বসার কথা এই প্রতিষ্ঠানের ভ্যাকসিন প্যানেলের। CDA এর অনুমোদনের পর চলতি সপ্তাহে বুস্টার ডোজ মিলবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এবার পার্টেক্স খেলার খবর। নতুন ক্লাব PSG সতীর্থদের সাথে প্রথমবারের মতো অনুশীলন করলেন লিওনেল মেসি। তাকে স্বাগত জানান নেইমার, ডি মারিয়ারা। পরে নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে কিলিয়ান এমবাপ্পে মেসির সাথে প্রথম সাক্ষাতের মুহূর্ত তুলে ধরেন। অন্যদিকে একসময় প্রতিপক্ষ আর্জেন্টাইন ফুটবলারকে নিজ বাড়িতে থাকার আমন্ত্রণ জানালেন সার্জিও রামোস। এসএম আশরাফের রিপোর্ট। কোপা আমেরিকার শ্রেষ্ঠত্ব অর্জনের পর প্রথম কোনো অনুশীলনে যোগ দিলেন লিওনেল মেসি। পিএসজির হয়ে শুরুর দিনেই তিনি বুঝিয়ে দিলেন খেলাটার প্রতি একাগ্রতা। নির্ধারিত সময়ের 2 ঘন্টা আগেই হাজির ট্রেনিং সেন্টারে। আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোর সাথে আলোচনার টেবিলে সময় কাটান 6 বারের বিশ্বসেরা ফুটবলার। এরপর নেইমার, এমবাপ্পেরা স্বাগত জানান তাদের নতুন ক্লাব সতীর্থকে। পরে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ফরাসি বিশ্বকাপ জয়ী দলের ফুটবলার লেখেন, প্যারিসে তোমায় স্বাগত লিও। একসময় মাঠে যাকে আটকানোর দায়িত্ব পালন করেছেন চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সেই প্রতিপক্ষকে এদিন হাসি মুখে বরণ করে নেন রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার সার্জিও রামোস। মাঠের খেলাটা যে শুধুই পেশাদারিত্ব, আরও একবার তার প্রমাণ দিলেন তিনি। যতদিন পর্যন্ত স্থায়ী বাসস্থান খুঁজে না পাওয়া যাবে, মেসিকে নিজ বাড়িতেই থাকার আমন্ত্রণ জানিয়ে রাখেন এই স্প্যানিশ ফুটবলার। প্রথম দিনের অবরুদ্ধ অনুশীলন সেশনে ফুটবল নিয়ে খুব বেশি সময় কাটাননি আর্জেন্টাইন অধিনায়ক। বেশিরভাগ সময় ফিটনেস নিয়েই কাজ করেছেন।
এদিকে লিওনেল মেসির স্বাক্ষরকালীন ফি হিসেবে একটি বড় অর্থ প্যারিস সেন্ট জার্মেই ক্রিপ্টোকারেন্সি ফ্যান টোকেনের মাধ্যমে মেসির অ্যাকাউন্টে পাঠিয়েছে। এই অর্থ দিয়ে ডিজিটাল মাধ্যমে কেনাবেচা করা যাবে। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ভারত থেকে আমদানির পরও রাজধানীতে কাঁচামরিচের কেজি 200 টাকা, চাল তেলের দামও ঊর্ধ্বমুখী। মাদকের মামলায় 2 দফার রিমান্ড শেষে আদালতে পরিমণি ও রাজ, পুলিশের মধ্যে অপরাধকারীদেরও বিচার হচ্ছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। করোনা চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশন অ্যাক্টেমরা প্রায় দুর্লভ, কালোবাজারে দাম কয়েক গুণ বেশি। পদ্মা সেতুর 10 নম্বর পিলারে আবার ফেরির ধাক্কা, কোনো ক্ষতি হয়নি দাবি চালকের। এবং তালেবানের হাতে আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম নগরী কান্দাহারের পতন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।